সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জিন্নাত আরা যশোয়া। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, যারা গুপ্ত হিসেবে পরিচিত তারা ভুয়া সিল ব্যালট ছাপাচ্ছে। দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিনও পাচ্ছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আভাস। অন্যদিকে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের হুঁশিয়ারি, চোরাই পথে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না। একই সুরে এনসিপির দাবি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করার অপতৎপরতা চলছে। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় কারচুপির আভাস। আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন নীলুফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক বিএনপি, এবং অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য জামায়াতে ইসলামী। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দিব আজকের শিরোনাম। গুপ্তরা স্বৈরাচারের মতোই নতুন জালিম, তারা ক্ষমতা পেলে দুর্বিষহ হবে জনজীবন। একটি দলের বিরুদ্ধে ভুয়া ব্যালট ছাপানোর অভিযোগ তারেক রহমানের। মানুষের চাহিদার চেয়েও বেশি করবে বিএনপি, শুক্রবার ইশতেহার ঘোষণা। নেতার আগে জনতাকে প্রাধান্য দিয়ে দেশ গড়ার আশা ডাক্তার জুবাইদা রহমানের। দেশের সবচেয়ে মজলুম সংগঠন জামায়াত, দাবি আমিরের। একটি দলের বিরুদ্ধে হুমকি ধামকির অভিযোগ, অভিযুক্ত ধরা পড়ায় হ্যাকের সত্যতা প্রকাশ হওয়ার দাবি। জামাত ক্ষমতায় গেলে কর্মজীবী নারীদের 5 ঘন্টার পারিশ্রমিক দেবে প্রতিষ্ঠান, বাকি 3 ঘন্টার ভর্তুকি দেবে সরকার। জুলাই সনদ বাস্তবায়ন সহ 41 দফা ইশতেহার ঘোষণা দলটির। এবং নির্বাচনী প্রচারণা তুঙ্গে, সেনাবাহিনীর সঙ্গে খারাপ আচরণকারীরা দেশে শান্তি চায় না বলছে বিএনপি। অত্যাচারীরা ক্ষমতায় যেতে পারবে না বলছে 11 দলীয় ঐক্য। দর্শক, দেখছিলাম আজকের প্রধান শিরোনাম, যাচ্ছি আলোচনায়। আপনাদের দুজনকে আরো একবার স্বাগত। অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। নানান অভিযোগ হচ্ছে, পাল্টাপাল্টি অভিযোগ হচ্ছে বিভিন্ন দল থেকে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজকে অভিযোগ করেছেন, যারা গুপ্ত হিসেবে পরিচিত তারা ভুয়া সিল ব্যালট ছাপাচ্ছে। এই অভিযোগকে কিভাবে দেখছেন? তার আগে একটি ঘটনা যুক্ত করতে চাই। লক্ষ্মীপুরে ভোটের অবৈধ 6টি সিল উদ্ধারের ঘটনায় স্থানীয় জামায়াত ইসলামীর এক নেতা সহ দুজনের নামে মামলা করা হয়েছে। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ-আলোচক এবং যারা দেশবাসী শুনছেন সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দেখুন, আমাদের জাতীয় নির্বাচনের 1 সপ্তাহ বাকি আছে সময়। গত 22 তারিখ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার পর 2 দলের কিংবা 2 জোটের যিনি প্রধান তারাই পরস্পর মাঠে কথা বলছেন। আমি মনে করি এই কথাগুলো অনেকটাই রাজনৈতিক এবং রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে কীভাবে ঘায়েল করা যায় সেটা সবাই বলার চেষ্টা করে থাকেন। কিন্তু এর মধ্যে যৌক্তিকতাগুলো আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। যারা আমাদের একটা দেশের দলের যিনি শীর্ষ নেতা, আমরা একসময় এটা আশা করেছি কিংবা এখন আমরা আশা করি দলীয় প্রধানরা যৌক্তিক বিষয়গুলো কথা বলবেন। কিন্তু আমরা ইদানিং খেয়াল করলাম জনাব তারেক রহমান এমন বিষয়গুলো নিয়ে আসেন যে বিষয়গুলো ওনার দলের যারা 3য় সারির নেতা তারা বললে এটা হলো উপযুক্ত বলা হয়। কোন কোন বিষয়গুলো এমন? আমি আসছি। সেগুলো যখন একজন দলীয় প্রধানের মুখ থেকে আসে, জনগণ হতাশ হয়, অনেকে তার দলের কর্মীরাও হতাশ হয়। কারণ দলের নেতারা কর্মীরা চান যে আগামীর বাংলাদেশটা কেমন হবে, ভবিষ্যৎ ভাবনাটা কি, সেগুলো বলার জন্য। আমরা শুরু থেকে দেখলাম তিনি দেশে আসছেন, তিনি কোনো দলকে মুশরিক বলছেন, মুনাফিক বলছেন, মিথ্যাবাদী বলছেন, গুপ্ত বলছেন, নানাভাবে বলছেন। আমাদের আমিরের আইডি হ্যাক হয়েছে, আমরা ইতিমধ্যে প্রমাণ উত্থাপিত হয়েছে, এরপরও আবার এটা নিয়ে কথা বলছেন। মানে বোঝাই যাচ্ছে ওনাদের কোনো একটা পরিকল্পনার অংশ হিসেবেই
জামাতের আমিরের আইডিকে হ্যাক করা হয়েছে। সেম ঘটনা গতকালকে আমাদের দলের সেক্রেটারির ব্যাপারে করা হয়েছে। এবং তথ্য প্রমাণ থাকার পরেও এবং সংশ্লিষ্ট ব্যক্তি অ্যারেস্ট হওয়ার পরও যখন এটা নিয়ে আবার কথা বলা শুরু করেন, এটি জনগণই বুঝে যায় আসলে আপনার একটা নির্বাচনী মাঠে কোনো দলকে বুদ্ধিভিত্তিকভাবে কিংবা যৌক্তিকভাবে যখন আপনি মোকাবেলা করতে পারেন না, তখন ভিন্নভাবে কিংবা ভিন্ন কৌশলে কি করে সেই দল কিংবা ওই জোটের প্রধানের আপনার ইমেজ ক্ষুণ্ণ করা যায়, সেই কাজটা করার চেষ্টা হয়ে থাকে। দেখুন, আমি যদি এখানে বলি, তিনি যে কথাটা বলেছেন, জামাতের আমিরের যেটি টুইটার সাবেক, এটা হ্যাক সবাই জানেন এবং আমরা একদম সংবাদ সম্মেলন দ্বারা বলেছে কীভাবে হ্যাকটা হয়েছে এরপর তিনি ডিফেন্ড করে কথা বলছেন। এটা কখনো জনগণও আশা করে না এবং কেউ এটা আশা করে না। দ্বিতীয়, তিনি একসময় যখন মানে 5ই আগস্ট পরবর্তী সময়ে যেটা আদালত কর্তৃক প্রমাণিত যে ছাত্র শিবির কেউ গুপ্ত ছিল না, কারণ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন জিএস প্রার্থী ফরাদ নিয়ে কথা আসছিল, অ্যাফিলিয়েট ডিভিশনে এটা রায় হয়েছে, প্রমাণিত হয়েছে যে সে কখনো ছাত্রলীগ ছিল না। একসময় ছাত্রদলের নেতারা বলতো শিবির গুপ্ত, ওর ভিতরে থাকে বলতো। আমরা ভাবতাম হয়তো এরা তারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। না, শিবিরের অনেক নেতাদের সেই ছাত্রলীগের সঙ্গে আমি সংশ্লিষ্টতা আসছি রয়েছে। সেই বক্তব্য যখন কোনো দলীয় প্রধান দেন, তখন রাজনৈতিক স্ট্যান্ডার্ডটা আরেকটু কিন্তু আমাদেরকে সেখানে বুঝতে হয়। তো ধরে নিলাম আজকে তিনি বললেন তিনি কি গুপ্তরাজ মানে কি জালেম, তাহলে উনি কি পুরো জামাত ইসলামীকে গুপ্ত বানাই ফেলছেন? দেখেন, এটা নেগেটিভ দাঁড়ানো হয়। পুরো জামাতই গুপ্ত? আমাদের নেতারা ফাঁসির মঞ্চে গুপ্ত অবস্থায় গিয়েছেন। আমাদের দলীয় আমির 3বার কারাগারে গিয়েছেন। সেক্রেটারি জেনারেল 5 থেকে 6 বছর তিনি কারাগারে ছিলেন। 500 নেতাকর্মী আমাদের হলো শহীদ হয়েছেন। লক্ষাধিক নেতাকর্মী আমাদের কারাগারে গিয়েছেন। হাজার হাজার মামলা আমরা আসামি ছিলাম তো। এই নেতারাই তো আমাদের বেগম খালেদা জিয়ারকে মুক্তির জন্য আন্দোলন আমরা করেছি। যখন তিনি কারাগারে গিয়েছেন তখন রাজপথে আমরা ছিলাম, নানাভাবে গণতান্ত্রিক আন্দোলন সবগুলোতে আমরা ছিলাম। তো যেই দলের নেতারা আমরা করেছি, আমি এখন তাদেরকে পুরো সংগঠনটাকে গুপ্ত বানায় ফেলতাম, মানে উদ্দেশ্যটা ভিন্ন। এটাকে নিয়ে এসে মানুষকে বলা, আমি তো বলি আপনাকে, আমার এখানে আমি ডকুমেন্ট দেখে আপনাকে, এইবারে যে ডাকসু ইলেকশনটা হয়েছে, এই ডাকসু ইলেকশনে কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদে এমন 12 জন নেতা নাম আমার এখানে আছে যারা একসময় সবাই ছাত্রলীগ করতেন। বললে আমি নাম বলতে পারবো আপনার এখানে, একদম সুনিশ্চিতভাবে এখানে লেখা আছে কারা কারা সেখানে ছাত্রলীগের কমিটিতে ছিলেন। এবং তাদের যতগুলো কমিটি এখন হচ্ছে বিভিন্ন জায়গাতে ছাত্র দলের, ম্যাক্সিমাম কমিটিতে অর্ধেক পদধারী পাওয়া যারা কি ছিলেন, যারা ছাত্রলীগের পোস্টে ছিলেন। ইভেন এমনও দেখেন, বিএনপির পার্লামেন্টের মেম্বার প্রার্থী হয়েছেন, তিনিও কিন্তু একসময় আওয়ামী লীগ করতেন। আমরা দেখি যে এখন যেখানে বিএনপির একজন পার্লামেন্ট মেম্বার পর্যন্ত আওয়ামী লীগের থাকে, সেখান থেকে মেম্বার হন, তিনি যা বক্তব্য দেন তিনি শেখ হাসিনাকে নিয়ে, তখন এটি আরেক দলের দিকে অভিযোগটা দেওয়াটা কখনো যৌক্তিক নয়। দেখুন, বাস্তবতাকে উনি বুঝেও না বোঝার অভিনয়টা করছেন। আমি আসছি। দেখুন, জনাব হারিস চৌধুরী, জানি এই লোকটির নাম পরিবর্তন মাহমুদুর রহমান হয়েছে। এই বাংলাদেশে তার স্বনামে তিনি মরতে পারেন নাই। যখন সালাউদ্দিন সাহেব গ্রেপ্তার হয়েছেন, তিনি কোথা থেকে গ্রেপ্তার হয়েছেন বলুন তো? তিনি গ্রেপ্তার হয়েছেন কিন্তু আন্ডারগ্রাউন্ড থেকে গ্রেপ্তার হয়েছেন। রিজভী সাহেব আন্ডারগ্রাউন্ড থেকে গ্রেপ্তার হয়েছেন, বহু ভিডিও বার্তা দিয়েছেন, দিয়ে কর্মসূচি ঘোষণা করেছেন। এত যদি তাড়াতাড়ি আমরা আওয়ামী লীগের দুঃশাসনকে ভুলে যাই প্রতিপক্ষে মোকাবেলা করতে গিয়ে, এটা জাতির জন্য দুর্ভাগ্যের একটা কারণ। দেখুন, দ্বিতীয়, আপনি বলেছেন যে বুয়া সিল, এটা নিয়ে অলরেডি নির্বাহী ম্যাজিস্ট্রেট কথা বলেছেন, যেখানে উদ্ধারকৃত সিলটি এখানে দাঁড়িপাল্লা বা অন্য কোনো রাজনৈতিক দলের প্রতীক সেখানে ছিল না। দেখুন, এটাও আমার কাছ থেকে একটা মনে হয় যে প্ল্যানের অংশ। যে বলি আপনাকে, আমাদের যখন নারী কর্মীরা যাচ্ছেন কিছু কমছে, ধন্যবাদ জানাই যে এখন বিএনপি করে 2-3 দিন যাবৎ নারী হেনস্থা অপেক্ষাকৃত কমে গেছে, যেটা একদম সিরিজ চলছিল। কি বললেন যে 40 লাখ বোরকা অর্ডার দিয়েছে জামাত ইসলামী, ওনাকে কমান্ড করতে হবে, এই অর্ডারটা কে পেয়েছে? যে আব্বাসে বলেছেন না, তার মানে ইলেকশনের মাঠে এসে যাদের বোরকা লাইসেন্স আগাম, একটা সাইকোলজিক্যাল গেম খেলা, যে আমি তোমাকে দৌড়বো, তুমি বোরকা, আমি আসছি আপনাকে, মানে 40 লাখ বোরকা। লক্ষ্মীপুরের যিনি অভিযোগ করেছেন এনএস চৌধুরী সাহেব, উনি বলছেন কি 50,000 বোরকা জামাত অর্ডার দিয়েছে। তাছাড়া এই অর্ডারটা প্রমাণ দেখান, এই অর্ডার কে নিয়েছে, কে দিয়েছে, ডকুমেন্ট দেখাক, মির্জা আব্বাস ডকুমেন্ট দেখাক।
যে এই 40 লাখ বর্গা অমুক ব্যক্তি অর্ডার করেছে, অমুক ফ্যাক্টরি পেয়েছে, এত করে রেট পড়েছে, অমুক দিন যেটা কী করবে সে ডেলিভারি দেবে। এই যে কথাগুলো বলা, আমার কাছে মনে হচ্ছে বিএনপি ভোটের মাঠে খেয়ে হারিয়ে ফেলেছে এবং জনগণের যে গণজোয়ার এখন 11 দলের পক্ষে চলছে, সে আপনি বলুন টেকনাফ তুলি যেখানে আমাদের দলীয় সমাবেশ হচ্ছে প্রতিদিন কিন্তু সব ছবিগুলো আসছে, সেই জায়গায় এখন তারা হয়তো কোনো প্ল্যান করতে পারে তাদের কোনো ব্যক্তিকে দিয়ে ম্যানেজ করে সিল চপ্পর বানিয়ে দিয়ে যারা জামাতের মানে খুব সম্ভবত জামাত ইসলাম থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, যাই হোক অন্যায় যে করে আমরা বলছি যে আমাদের দলীয় কোনো বিষয় না এবং জামাতের কোনো সম্পৃক্ত সেখানে নাই। কোনো ব্যক্তি কোথায় কি করলেন একজন কর্মীর সম্পৃক্ততার সেই এটা বলেছে যে এটি সিল হয়তো বানিয়েছে কিন্তু দাঁড়িয়ে বলে সিল তো এটি না। আমরা যেটা বলি শুনেন, বাংলাদেশে বহু মানুষ আছে, কোথায় কে বসে ঘরের ভিতরে কি করলো সেটা আপনি দায় দিবেন দলের উপর, এটি কখনো হতে পারে না। এবং জামাত বলেছে এর সাথে জামাতের কোনো সম্পৃক্ততা নাই, জামাত বলেছে স্পষ্ট করে। তখন সরকার প্রমাণ করুক, আইনশৃঙ্খলা বাহিনী প্রমাণ করুক তার কোথায় করেছে সেটি, এটি গভর্নমেন্টের দায়িত্ব, এটা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। কেন দলকে আমি দায়ী করবেন সেখানে? জি, আপনার কাছে আবারও আসবো। নীলোফার চৌধুরী মনি, আপনার কাছে একটু আসতে চাই যে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র আপনাদের বিএনপির, তিনিও বলেছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আভাস পাচ্ছে। এনসিপি জামাত থেকেও বলা হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আভাস পাচ্ছে। এটাকে আসলে ওই যে যেমনটি বললেন যে রাজনৈতিক চাপ তৈরির কৌশল, নাকি আসলে বড় সড়ো কোনো কার্যকরী আভাস পাওয়া যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, কোনো যদি এই ধরনের প্রমাণ ছাড়া তো কথা বলা ঠিক না। এর আগেও আপনার এখানে এসে আমরা বলেছিলাম যে বিদেশে যত পোস্টাল ব্যালট পাওয়া যায় সব একটা দলের বাসায় পাওয়া যায়, একটা দলকে। এবং পোস্টাল ব্যালট যেভাবে ছাপিয়েছে সেটাও বলেছি যে তাহলে ইসি কার লোক, এইভাবে একদম ইন্টেনশনালি ব্যালটটা ছাপিয়েছে। এবং এখন যে সিলগুলো পাওয়া যাচ্ছে, আপনার মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার 29,000 ভোট, আপনার 80,000 ব্যালট পাওয়া গেছে নীলক্ষেতে। তো আমরা কিন্তু কথা বলেছি এগুলা নিয়ে, কিন্তু যেহেতু বিএনপি বড় একটা নির্বাচনের জন্য অপেক্ষা করে আছে, এই ছোটোখাটো জিনিসগুলো নিয়ে বিএনপি চরমভাবে লাগতে যেতে চায় নাই বলেই দম ধরে আছে। কিন্তু সহ্যেরও একটা সীমা থাকা দরকার, সীমা লঙ্ঘনকারীকে কিন্তু খোদ আল্লাহ পছন্দ করে না। আপনার এই যে গুপ্ত সুপ্ত যে কথাগুলো বলা হচ্ছে, আপনার শেরেবাংলা বলতেন যে আমি যেদিন কংগ্রেস যেদিন আমার সুনাম করে আমি সেই দিন মনে করি আমি আমার দলের বিপক্ষে কিছু করেছি, আর যেদিন কংগ্রেস আমার বিপক্ষে কথা বলে সেই দিন আমি মনে করি যে আমি আমার দলের জায়গায় ঠিক আছি। ঠিক এই জায়গা থেকে বলতে চাই যে ওনারা যে কথাগুলো বলছেন যে ওনাদের হ্যাক হয়েছে, ওনাদের মানে আপনার জেলে নিয়ে গেছে, একটা লোককে আপনার কি করা, এটা নিজে নিজে স্বীকার করে যে লোকটা জেলখানায় যেতে বাধ্য হলেন বা গেলেন, এটা তাদের একজন চরম নিবেদিত কর্মী ছাড়া আর কিছুই না। আপনি আমি এই যুগে যারা বসবাস করি বা আমাদের সন্তানরা, আপনারা আমাদের অনেক ছোট, আপনারা আমাদের চেয়ে অনেক বেশি জানেন এই ব্যাপারে। গ্রেফতার হয়েছেন তিনিও জামাতের, এমনটাই বলতে চাচ্ছি। আমি বলছি, আমি আপনাকে প্রমাণ বলছি। আপনারা ভালো করে জানেন একটা টুইটার হ্যাক হইলে কয়দিন লাগে টুইটারটা ঠিক জায়গা মতো আসতে, মুহূর্তের মধ্যে ছাড়া হয়ে গেল, মুহূর্তের মধ্যে হ্যাক হয়ে গেল, এই জিনিসগুলো। আচ্ছা যদি ধরেন হ্যাক হয়ে গেছে, হ্যাক হলে আপনার আল জাজিরার আপনার সাক্ষাৎকারটা তো হ্যাক হয় নাই। আল জাজিরার সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছেন ওই টুইটারের মধ্যে লেখাটা ওই একই কথা, শুধু শব্দটা, গালির শব্দটা ছিল না আল জাজিরায়। তাহলে ঘটনা তো একই। গালি দেয় কারা? যারা রাজনীতিটাকে সস্তা করে তোলে। যে কথাটা উনি বললেন, আমি যে কথাটা বললাম যে তারেক রহমান সাহেব নিশ্চয়ই ভালো কোনো কাজ করেছেন দলের জন্য দেখে এনটি পার্টি তার বদনাম করছে, তাকে সিলি হিসেবে ধরে নিচ্ছে। উনি এই কথা বলবে না তো কে বলবে? নির্বাচন নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, আপনার সিল পাওয়া যাচ্ছে লক্ষ্মীপুরে, আরেক জেলায়, তো উনি এটা বলবে না? তো উনি এটা বলতে গেলে সিলি হয়ে গেল। আপনার সুপ্ত গুপ্ত রাজনীতি করে আপনি আমি অনেকেই। আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা এটা কি সুপ্ত গুপ্ত না? সুপ্ত না একরকম। শিবির সব জায়গায় ইলেকশন করছে, শিবিরের নাম দিয়ে করছে বলেন তো? তো অন্য একটা নাম তাদেরকে বানিয়ে নিতে হয়েছে যেটা জনগণকে ধোঁকা দেওয়া যায়, সেই নাম বানিয়ে তাদেরকে শিবিরের
কাজ করতে হয়েছে। আপনার মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন কোনো দলের রাজনীতি করতে দিবে না তারা, অথচ তারা করবে, তারা করছে। তারা যখন তখন 1 2 3 4 টিনের চাল এইসব বলে বলে তারা রাত দুপুরে স্লোগান তুলছে, অথচ ছাত্রদলকে কাজ করতে দিবে না। ছাত্রদল বলছিল যে, যখন উমামা বলছিল যে আমরাও জানতে চাই শিবিরের কমিটির নামগুলা, তারা দেয় নাই। ছাত্রদল বলছিল আজ থেকে 15 বছর পর্যন্ত শিবির যে কমিটিগুলো করেছে, কে প্রেসিডেন্ট কে সেক্রেটারি আমরা জানতে চাই। আজ পর্যন্ত বের হয়েছে? আপনি ঠিক পেয়ে যাবেন। বিএনপি যদি আওয়ামী লীগের মতো অবস্থা হয়, পরের দিনই দেখবেন বিএনপি থেকে অনেকেই যেয়ে বলবে যে সেও গুপ্ত ছিল। আমি আপনাকে একদম হলফ করে বলতে পারি, কারণ তারা তো তাহলে নামই বলতো। নট অনলি বিএনপি, বাম বলেন, ডান বলেন, আপনার মধ্যপন্থা বলেন, সব দলে একই অবস্থা। তারা, আমি কোনো একজন বামের সঙ্গে কথা বলে একজন ছেলের সম্পর্কে বলেছিলাম, ওর কথা আমার ভালো লাগে। উনি ওই দিন কিছুই বলেনি। তার মাসখানেক পরে উনি আমাকে আরেকটা টকশোতে বললেন যে আপনি ওই দিন বলেছিলেন না তাকে ভালো লাগে, ও কিন্তু আমাদের সন্দেহের বাইরে না। আমি কোন সন্দেহ? যে ও অন্য কারো পারপাস সার্ভ করতে এসেছে। এই যে অন্য কারো পারপাস সার্ভ করতে এসেছে, বামেরও কিন্তু ঘুম হারাম হয়ে গেছে। অথচ বাম রাজনীতি আমরা একটা সময় অন্যরকম ভাবে জানতাম। এই যে গুপ্ত সুপ্ত রাজনীতি করছেন, আজকে আমি বলি, আমি নিজেও বলবো, এই মুহূর্তে আমি জামাতের পক্ষেই কথা বলছি, যে জামাত নির্বাচনের আগে হয়তো এই কাজটা করতে পারে না। ওই আপনার টুইটারে লেখাটা হয়তো এতগুলা নারীর ভোট, 51% ভোট, কিন্তু আপনার বিদেশ থেকে যারা দেশ চালানোর চেষ্টা করছে, তাদের একজনের মধ্যে লিখেছে যে 5-6টা অ্যাডমিনের কোনো একজন গুপ্ত অথবা সুপ্ত হয়ে হতে পারে। আপনি দেখেন, বলে না তোমার গদিবে যে গুকুলে বাড়িছে সে, এত বেশি মাস্তানি করলে নিজের ঘরের মধ্যে মাস্তান ঢুকে যায়। তো এই জায়গাগুলায় আমরা বিএনপি বললেন উনি যে বিএনপি খেই হারিয়ে ফেলেছে। আমি যদি বলি ওনারা যে কত বড় খেই হারিয়েছে, আমি 2-3টা জাস্ট উদাহরণ দিতে চাই। ছোট করে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একজন ওনাদের প্রার্থী কি বলল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কি। তার 2 দিন পরে ক্যান্টনমেন্টে তাদের প্রার্থী 17-এর প্রার্থী কি বলল, যে ক্যান্টনমেন্টের লোকরা, ক্যান্টনমেন্টের সৈনিকদের অফিসাররা এক সময় তাদের পায়ে ধরছে 5 আগস্টের পরে, তাদের পায়ে ধরছে এবং সেই দিন আবার আসছে, এবং কেন তাকে যেতে দেওয়া হবে না, মানে যাচ্ছে তাই অবস্থা। তা মাথা খারাপ কার হয়েছে? আপনার টুইটারে লিখেছে মাথা খারাপ কার হয়েছে? তাদের না হলে কেউ কোনোদিন 11th আওয়ারে পাগল হতো নিজের বুঝে, তাহলে তারা বুঝলো না, তারা লিখে ফেললো এতগুলা নারীকে, নারীর উপর কলঙ্ক দিল। আরে একজন প্রার্থী যখন কলঙ্ক দিছে একটা বিশ্ববিদ্যালয়ের উপর, আমি ওইখানের ছাত্রী, সেইখানেই মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা, নষ্ট হয়ে গেছে। সেইখানে আরেকজন আরো বড় নেতা, উনি কি করলেন, সমস্ত দেশের যে 51% নারী ভোটার, তাদের প্রত্যেকের, নট অনলি ভোটারের বাইরে যারা 18 বছরের নিচে নারী আছে, সবাই খারাপ, সবাইকে তো সে পতিতার সাথে তুলনা করলেন। জি, আপনার কাছে আবারও আসবো, এই বিষয়ে, নারীদের বিষয়ে আসবো। তার আগে আরেকটি বিষয় একটু আনতে চাই। ইসি নিরপেক্ষতা হারিয়েছে এমন মন্তব্য করেছে এনসিপি। জামাত ইসলামের তরফ থেকে বলা হয়েছে একটি নির্দিষ্ট দলের দিকে হেলে পড়েছে নির্বাচন কমিশন। কেন মনে হলো একটি নির্দিষ্ট দলের দিকে নির্বাচন কমিশন হেলে পড়েছে, অ্যাডভোকেট আতিকুর রহমান? দেখুন, সেদিকে আমি যাব। কিছু বিষয় বলেছেন, ছোট করে আমরা বলি যে দেশের যখন ইলেকশন হলো বিশ্ববিদ্যালয়গুলোতে, এবং আপনি দেখেছেন যে 5টি বিশ্ববিদ্যালয়ে কিন্তু মানে বিপুল ভোটে আমাদের সব প্যানেল সেখানে বিজয়ী হয়েছে। তখন থেকে মূলত আসলে আমাদের বিরুদ্ধে এই ধরনের ওনাদের মানে কথাগুলো শুরু হয়েছে। কারণ প্রত্যেকটা জায়গাতে কিন্তু সেখানে কি হচ্ছে, মানে ওনারা যেখানে ইলেকশন করেন ছাত্ররা সেখানে তারা ফেল করছে। এখন তাছাড়া দেখলাম যেটা বলেছেন, এখন এই হিসাবে ওনারা শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যে ইলেকশন নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচনের, সেটাকে বন্ধ করার চেষ্টা করেছেন, এবং ছাত্র দলে গিয়ে নির্বাচন কমিশন তারা সেখানে বিক্ষোভ করেছেন, মিলিত হয়েছেন। এক পর্যায়ে সেখানে তারা বললেন কোনো ইলেকশন করা যাবে না। শেষ পর্যন্ত দেখলাম যে ওনারা সুপ্রিম হাইকোর্টে গিয়ে বিএনপিপন্থী আইনজীবীরা মূলত সহযোগিতার ভিত্তিতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন সেখানে স্থগিত হয়েছে। একটা ছাত্র সংসদ যেখানে ছাত্র সংগঠনের দায়িত্ব ইলেকশনটা করা, সেখানে তাদেরই ছাত্র সংগঠন যাতে আবার সেখানে হেরে না যায় ইলেকশনের মৌসুমে, তারা নির্বাচন কমিশনের সামনে না পেরে শেষ পর্যন্ত আদালতের আশ্রয় নিয়ে স্থগিত করেছেন। এখানে দ্বিতীয় হচ্ছে যে আমরা এই যে কথা বলেন আমাদের বরগুনার এক নেতাকে নিয়ে,
মোশাররফ হোসেন ঠাকুর সাহেব যখন উনি বিএনপি নেতা পরিচয় দেন, উনি যখন নেকাবকারীদেরকে নিয়ে অত্যন্ত জঘন্য কথা বলেছেন, ওপেন বলেছেন, এটা নিয়ে কিন্তু আমরা কোনো প্রতিবাদ দেখিনি। জামাত তো ওই নেতাকে বহিষ্কার করেছে, মোশাররফ হোসেন ঠাকুরকে বিএনপি বহিষ্কার করেছে, কাউকে বহিষ্কার কিন্তু তার তো করেনি। কোনো পদই নাই। উনি তো বলে বিএনপি নেতা, উনি এত অন্য কোনো জোরায় পদ বলে নাই ভাই। আপনাকে শোকজ করে বলতেন যে আমার তাও তো বলেননি আপনারা। নেক্সট দেখুন, জামাতের আমিরের যে আইডিটা আপনার হ্যাক হয়েছে, গতকালকে আমাদের সেকেন্ড রেজাল্ট হয়েছে, 1 মিনিটের মধ্যে স্ক্রিনশটটা নেওয়া হয়, তখন বিয়েও কিন্তু হয় না। তোরা জানতো যে এটা হ্যাক হবে বলে এবং চুপচাপ থাকে একযোগে, তখন 3-4 ঘন্টা পরে এসে সব মানে পেজে দিয়ে এটাকে একটা তারা সিন্ডিকেটভাবে ভাইরাল করার চেষ্টা করে। এটি আগের থেকে জানা যে জামাত ইসলামী কি করে একটু মানুষকে প্রশ্নবিদ্ধ করা যায়, দুইটা একই সূত্রে কথা। আমার কাছে মনে হচ্ছে এই দুইটা আইডি হ্যাকের পিছনে বিএনপির কেন্দ্রীয় কমান্ডের নেতৃত্বে সম্পৃক্ততা আছে। নীলুফার চৌধুরী মনিও বলছিলেন যে আপনাদের যে এত অ্যাডমিন সবসময় বলা হয়, জামাতের তরফ থেকেও বলা হয় যে এত শক্ত স্ট্রং একটা সাইবার সিকিউরিটি জামাতের আছে, সাইবার টিম অনেক বড় জামায়াতের, তাহলে দলের প্রধানের আইডির সুরক্ষা এত কম কেন হবে? সুরক্ষা কম কিভাবে? আমরা খুব তাড়াতাড়ি ধরছি না, অনলি 45 মিনিটে আমরা উদ্ধার করতে পেরেছি। এটা যেহেতু রাষ্ট্রীয় একটা জায়গা থেকে জিনিসটাকে ইনভলভমেন্ট সেখানে পাওয়া গেছে, রাষ্ট্রীয় জায়গা থেকে, এবং 4:37 মিনিটে আমিরে জামাতেরটা হলো, 5:52 আমরা এটাকে উদ্ধার করতে পেরেছি, মাত্র 45 মিনিট। আমরা দেখলাম এর মধ্যে স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, একযোগে রাত 12টা গিয়ে সব মানে ফেজ থেকে একসাথে করা হয়। তার মানে ওরা জানতো এখন হ্যাক হবে, 1-1.5 মিনিট ওই পোস্টটা সেখানে ছিল, এর মধ্যে স্ক্রিনশট হয়ে গেছে এবং সব জায়গায়। তার মানে এটা একদম খুব সাধারণ। জামাতের আমির যখন প্রতিদিন 6-7টা প্রোগ্রামে কথা বলেন, নারী অধিকার নিয়ে কথা বলেন, সেই সময় জামাতের আমির গিয়ে এই বক্তব্য দিবেন কিংবা টুইটারে লিখবেন, এটা বাংলাদেশে কোনো সাধারণ পাগল বিশ্বাস করে না। কেন করবে যারা? ইলেকশনের সময় এসে অর্ধেক নারী, সেই নারীকে নিয়ে জামাতের আমির সজ্ঞানে এসে এই ধরনের কথা লিখবেন, এটা যারা এই রাজনীতি করার চেষ্টা, তারা জনগণ বোকা ভাবছেন। যথেষ্ট জনগণ বুদ্ধিমান এবং জনগণ বুঝে গেছে যে এটা একটা রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য একটা বড় দলের উপর থেকে সুনির্দিষ্টভাবে অ্যাসাইনমেন্ট দিয়ে এই কাজটা সেখানে করা হয়েছে। নারীদের কথা যেহেতু আসলো, প্রশ্নটা আমি পরে করবো ভাবছিলাম, এখনই তাহলে বলি যে আজকে ইশতেহারে জামাত বলেছে যে নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ, অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠনের কথা তারা তাদের ইশতেহারে রেখেছে। আবার একই সময়ে জামাতের আমির বলেছেন নারীদের কর্মঘণ্টা 3 ঘন্টা কমিয়ে 5 ঘন্টা করা হবে। আবার একই সময় গেল কিছুদিন ধরে এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, নারীরা নেতৃত্বে আসতে পারবে না, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। এই যে নারীদের অংশগ্রহণ নিশ্চিতের কথা বলা হচ্ছে, তার সঙ্গে এই বিষয়গুলো চলে আসছে, এগুলো কি সাংঘর্ষিক হয়ে যাচ্ছে কিনা কিছু কিছু ক্ষেত্রে? কোনোটাই সাংঘর্ষিক না। আপনি এটাকে নেবেন কেউ সেটা দেখুন। জামাতের আমির বলছে 5 ঘন্টা কার হবে, মাতৃত্বকালীন সময়টা বুঝিয়েছেন, যে সময়ে একজন মা থাকেন হলো, তিনি হলো গর্ভবতী থাকেন এবং তারপরে তার সন্তান যখন খুব ছোট থাকেন, 2-2.5 বছর সময়টা, যে 5 ঘন্টা তিনি কাজ করবেন যাতে করে তার বাচ্চাকে লালন পালন করা সহজ হয়, এটা মায়ের জন্য ইনসাফ করা। ওই 3 ঘন্টা যে বাড়তি তিনি পাওয়ার কাজ না করে রাষ্ট্র তাকে 8 ঘন্টা সেখানে মজুরি দিবেন। এতে একজন মা কখন চাকরি ছাড়তে হয় না, কারণ 8 ঘন্টা ডিউটি করে আবার যাতায়াত মিলে অনেক লম্বা টাইম তাকে বাচ্চাদের বাইরে থাকতে হয়। তো যুক্তি এটা বাংলাদেশে, এবং নারীদের প্রতি সম্মান দেখিয়েই তো এই কাজটা করেছে। সেক্ষেত্রে প্রত্যেকটা প্রতিষ্ঠানে ডে কেয়ার তৈরি করা কিংবা মাতৃত্বকালীন ছুটি বাড়ানো, সেই এটা আমাদের দাবি থাকবে। একজীবীদের 6 মাস আর গার্মেন্টস শ্রমিকদের মাত্র হলো এবার বেড়ে মাত্র 120 দিন, সেটা আমরা বিবেচনা করব, সেটাও থাকবে। প্লাস তাদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হয়, ওই 3 ঘন্টার টাইম রাষ্ট্র ওই মাকে দিবেন তার সন্তানটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য। এটি সাংঘর্ষিক এবং এটি যৌক্তিক। আমার মনে করি যে কর্মজীবী নারীর জন্য হবে না, শুধুমাত্র যারা মা তাদের জন্য। মাতৃত্বকালীন সময়টা, যে সময়টা তার সন্তান দুধ পান, ওই সময়টা বুঝছেন, এটা ইন অ্যাভারেজ না। এবং তাও বলা, যদি কোনো না চান হবে না, যদি কেউ নিতে না চান তাহলে সে 8 ঘন্টায় করবে, এটাও জামাত চাপাই দেবে না। রাষ্ট্র অপশান রাখবে, যদি কোনো আর নিতে চায় ও মোস্ট ওয়েলকাম। তখন রাষ্ট্র ওই 3 ঘন্টা যে তিনি কম করবেন, এটা রাষ্ট্র থেকে ওই প্রতিষ্ঠানকে দেওয়া হবে, প্রতিষ্ঠান তো নারীকে সেখানে পে করবে। এটা যৌক্তিক অযৌক্তিক কোনো কিছু না। দেখুন আরেকটি কথা আপনারা আমাদেরকে বলে থাকেন, প্রায় জামাত ইসলামীতে আমাদের 45 ভাগ নারী আছেন। বিগত সময় 31 জন আমাদের ভাইস চেয়ারম্যান ছিলেন, কাউন্সিলর ছিলেন। আমরা সংস্কার প্রস্তাবে আমরা সমর্থন দিয়েছি, সেখানে 5% নারী, গ্র্যাজুয়ালি 15% করার ব্যাপারে আমরা একমত হয়েছি। জুলাই সনদ যখন স্বাক্ষর হবে, আমরা জামাত ইসলামী সেটাকে রেসপেক্ট করে জামাত সেই করবে, এটি বাস্তবতা। অন্য দলে যারা সেখানে দিয়েছেন তাদের প্রতি আমাদের সম্মান থাকলো, কিন্তু কোনো দলই এবার
রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারেন নাই, যারা বিএনপি থেকে পেয়েছেন নারী, তারা সবাই কিন্তু পেয়েছেন হলো কারো পিতার সূত্রে, কেউ ভাইয়ের সূত্রে পেয়েছে। কিন্তু জামাত ইসলাম নারী কোনো নারীকে মনোনয়নই দেয়নি। আমরা মনোনয়ন আমরা বলেছি যে আমরা নেক্সট তো আমরা বলেছি দিব সেখানে আমরা। এখন হঠাৎ ইলেকশনটা হয়ে গেল, যদি কোনো যদি কোনো নারী আসতে না আসে, দেখুন আমরা যেটা বলি, আচ্ছা জামাতের নারীরা সামনে আসতে যদি চাচ্ছেন কোনো না, নারী তিনি সিদ্ধান্ত নেন আমি আসবেন না, জামাত কখনো কাউকে জোর করে মাঠে নামাবে না। আমাদের কাউন্সিলিং চলছে, আলোচনা চলছে, আইন যখন হবে তখন মানে এটা নারীদের সিদ্ধান্ত ছিল যে তারা আসতে চাচ্ছেন না, সিদ্ধান্ত না, প্রার্থী আমাদের হতে আমাদের চাচ্ছেন না। প্রার্থী মনোনয়নের একটা প্রক্রিয়া থাকে, রুট লেভেল থেকে আসে পরামর্শ, সেখানে মতামত আসে না। এর বাইরে আপনি কাউকে করতে চান, নিঃসন্দেহে কাউকে বলতে হবে না। যদি কেউ যখন আগ্রহ প্রকাশ না করেন, তখন জামাত ইসলামী জামাতের কোনো কোনোভাবে নারী কারো যদি প্রতি আগ্রহ প্রকাশ করতো তাহলে তারা মনোনয়ন দিত। বিবেচনা করতাম সেটা আমরা। এবং কেউ যেহেতু আগ্রহ সামনে প্রকাশ করেনি। যেহেতু সামনে আইনে আছে, আশা করি কাউন্সিলিং হবে, আইনে বাধ্যবাধকতা থাকবে, জামাত সেটাকে পজিটিভলি দেখার চিন্তা আমরা সেটা করছি। জি। নেক্সট ইলেকশনে আপনি সেটার রিফ্লেকশন দেখতে পাবেন। জি, নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে একটু আসতে চাই, ওই ইলেকশন কমিশনের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগটা নিয়ে যে বিএনপির দিকে হেলে পড়েছে এমন অভিযোগটা বিভিন্ন দল থেকে আসছে, এ বিষয়ে কি বলবেন? বিভিন্ন দল কোথায়, দলের মধ্যে হলো 11 বা 11 10 দলীয় জোট, ঐক্য। 11 জোট, 10 দল। সেইখানে তারা যে কথাটা বলছে, তারা যদি, আমরা তো প্রমাণ দিলাম যে কোথায় সিল পাওয়া যাচ্ছে, কোথায় ব্যালট পোস্টাল ব্যালট পাওয়া যাচ্ছে, কোথায় পোস্টাল ব্যালট থেকে, আমরা তো এও শুনছি বিভিন্ন জায়গা থেকে পোস্টাল ব্যালটে যত ভোট আসছে সব কিন্তু জামাতের ভোট আসছে, জামাতকে ভোট, এবং এটা একটা বড় মাপের ষড়যন্ত্র। এবং এই ধরনের ষড়যন্ত্র হলে বিএনপি চিন্তা করে দেখবে দ্বিতীয়বার। আমি বিএনপিকে রিকোয়েস্ট করব যে এদের সাথে এইভাবে নির্বাচনে কতটা যুক্তিসঙ্গত হবে বসার জন্য। আর যে কথাটা বলেছেন উনি যে নারীদের ব্যাপারে, ওনারা ভোটের জন্য প্রচার করছেন, অনেকেই, সবাই ভোটের জন্য প্রচার করছেন, কিন্তু ওনাদের নৈতিকতায় কতটুকু ভোটের জন্য কাজ, কথা একরকম কাজ আরেক রকম হয়। এটা দেখাই আপনাকে যে সমস্ত দল সংস্কার নিয়ে যখন কথা বলে একমত হয়েছে যে ত্রয়োদশ নির্বাচনে 5% নারীকে মনোনয়ন দিবে। কোনো দল কথা রাখে নাই। কোনো দল কথা না রাখলেও অনেকটা চেষ্টা করেছে। বিএনপি আপনার 3% দিয়েছে 5%-এর মধ্যে, অন্য দল কেউ 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 কিছু কিছু দিয়েছে, কিন্তু উনারা সহ 30টা দল একটা 0.1%ও দেয় নাই। অথচ কথা বলার সময় কিন্তু সবাই একমত হয়েছে, ওইখানে কিন্তু কোনো না নাই। উনারা একটা মাত্র নোট অফ ডিসেন্ট দিছে, সেটা কিন্তু নারীদের বিপক্ষে নোট অফ ডিসেন্ট দিছে, এই যে নারী নির্বাচনের বিপক্ষে দিয়েছে। এবং এই যে জামাতের যে এই যে একজনকেও দিল না, তাহলে ওনারা ভোটের পক্ষে কিভাবে চায়? ওনারা তো ওইখানে না, ওনারা তো না। এবং ওনারা যে বলে ওনাদের প্রশিক্ষণ হচ্ছে নারীদের, নারীরা যোগ্যতা অর্জন করে নাই। আপনার যোগ্যতা, আপনি বলেন তো, এইখানে 300 আসনে যে প্রায় 2000 লোক মনোনয়ন নিয়েছে, কয়জন লোক আপনার আগের অভিজ্ঞতা ছাড়া, অভিজ্ঞতা ছাড়াও তো অনেকেই আসছে না? তো তারা কি চেষ্টা করছে না? আরেকটা জিনিস, তাদের অভিজ্ঞতা নাই কে বলেছে? তারা কিন্তু এর আগে সংরক্ষিত মহিলা আসনে অনেকগুলো নারীকে, খোদ আমিরের ওয়াইফ, তাকেও কিন্তু সংরক্ষিত আসনে নারী এমপি ছিল উনি। তাহলে উনি যদি থাকে, এমপি যদি থাকে, তারপরে আপনার একই এমপির জায়গাটা কিন্তু কাজ কিন্তু একই, কিছু ডেভেলপমেন্ট কাজটা যেটা এমপিদের না, আসলে হওয়ার কথা পৌরসভা চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানদের, সেই কাজগুলো এমপিরা করে, সেটা কোনো অভিজ্ঞতা লাগে না। তাহলে অন্য যে অভিজ্ঞতা সবই এক, তাহলে ওনারা পিছিয়ে থাকলো কিভাবে? এটা হচ্ছে এক ধরনের দুষ্টুমি, যেটা আমি করব না। এবং তাদেরকে এটা এক ধরনের প্যাট্রোনাইজ করা, এটা এক ধরনের, আপনার কি বলবো, এটা 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 এক ধরনের জাদুবিদ্যার মতো তাদের এমন করে রাখছে যে তারা নিজেরাই বলে আমরা তো চাই না। মানে আপনি সব বুঝেন, আপনি টকশোতে পর্যন্ত নামছেন, আপনারা বলতেছেন 43%, তাহলে আপনারা 50টা মহিলা এমপি যে হবে সেখানেও আপনারা ভাগ নেবেন, যত রেশিও অনুযায়ী পান সেটা নেবেন। আপনারা তো বলেন না আমরা ওইটা নিব না, সেটাও নেবেন। তাহলে আপনি নমিনেশন দিতে সমস্যাটা কোথায়? তো আপনিই তো হা ভোটের জায়গায় না ভোটের চলে গেছেন, তো আপনি অন্যকে কিভাবে বলবেন? তো এই যে আপনারা বেহেশতে টিকিট বেচবেন আপনাদের প্রয়োজনে, সূর্যরে থামায় রাখবেন আপনাদের প্রয়োজনে, আবার আপনারা বলবেন আমরা বলি নাই, সবকিছু মিলে তারা নির্বাচনে একদম তারা সম্পূর্ণরূপে মাথা খেয়ে হারিয়ে ফেলেছে। আজকে এখনো যদি একটা এত বড় একটা ফ্যাসিস্টকে সরিয়ে আমরা আসছি, এখনো যদি এই জায়গাটুক বুঝতে অসুবিধা হয় যে আমাদের কোথায় গিয়ে আমাদের অবস্থান হবে যদি আমরা কোনোভাবে পিছলে পড়ি, পিচ্ছিল কাটি, তাহলে আমাদের কোনো অবস্থাই থাকবে না, আমরা চরম গিরিখাদের মধ্যে পড়ে যাব। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য।
সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।